আসসালামু আলাইকুম। আর মাত্র কয়েকটা দিন, তাই তো তোমাদের সেই স্বপ্নের মেডিকেল অ্যাডমিশন টেস্ট। তো ব্যাপারটা হচ্ছে তোমাদের মনে আসলে অনেকগুলা প্রশ্ন চলে আসছে। কিছু প্রশ্ন অবশ্যই প্রাসঙ্গিক, আর কিছু একদম অপ্রাসঙ্গিক। ঠিক আছে? আমরা আজকে মেইনলি যেটা নিয়ে কথা বলবো, অনেক তো গাইডলাইন দেওয়া হইলো। ছোটখাটো কিছু ক্লাস নেওয়ার চেষ্টা করলাম। ছোটখাটো ডেইলি এক্সাম, মডেল টেস্ট, স্পেশাল এক্সাম নেওয়ার চেষ্টা করলাম। এত কিছুর পরে এখন তোমাদের মেইন যেটা হবে সেটা হইলো যে পরীক্ষাতে তুমি আসলে কিভাবে একটু ভালো করতে পারবা। কারণ অনেক সময় দেখা যায় কি তুমি অনেক ভালো পড়াশোনা করে গেছো, বাট এক্সাম হলে আসলে ঠিকভাবে সার্ভাইভ করতে পারতেছো না। আবার অনেক আছে যে হ্যাঁ, মোটামুটি ও ভালো পড়াশোনা করে গেছে, বাট এক্সাম হলে ওর সার্ভাইভটা কিন্তু ভালো হচ্ছে। তো এইটা নিয়ে মেইনলি কথা বলবো। তার আগে তোমাদের কিছু আজাইরা কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো শুনলে মানে হচ্ছে হাসিও লাগে, দুঃখ লাগে, প্লাস মাথা টাথা গরম হয়ে যায়। সেই প্রশ্নগুলো আগে একটু উত্তর দিয়ে নিই, তারপরে মেইন কথায় আসি। ঠিক আছে? ভিডিও খুব শর্ট হবে সম্ভবত। দেখো, প্রথমে তোমাদের সবচাইতে অদ্ভুত যে কোশ্চেন, আমি আমার বিগত ৩ বছরের, ধরো আমার পরে তো ২টা ৩টা মেডিকেল অ্যাডমিশন টেস্ট হয়ে গেছে, এত পড়ানোর অভিজ্ঞতায় এতটুকুতে আমি এই কোশ্চেনটা কখনোই পাই নাই, যেটা এবার পাইছি সেটা হচ্ছে প্রশ্ন কমিটি নাকি চেঞ্জ হয়েছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে প্রশ্ন কে করলো, কই থেকে করলো, এটা তো আমার দেখার বিষয় নেই। কিসের আবার কোশ্চেন কমিটি? আমি ফার্স্ট শুনলাম যে কোশ্চেন কমিটি হয়। ঠিক আছে? আর তোমাদের এটা আসলে কে বলে? আর প্রশ্ন কমিটি চেঞ্জ হইলেই বা কি, না হইলেই বা কি? আমার কাজ হচ্ছে পড়াশোনা করা, আমি যা পড়ে আসছি সেটা রিভিশন করা এবং ফাইনালি এক্সামটা ভালোভাবে দিয়ে আসা। সুতরাং এই ধরনের অপ্রাসঙ্গিক প্রশ্ন যারা করতেছো, এটা আসলে ওই লেভেলের স্টুডেন্টরাই করে যারা আসলে চান্স পাবে না। ঠিক আছে? এই কথা বললে তোমাদের আবেগে যে আঘাত লাগে, বাট কথাটা হচ্ছে সত্য। ঠিক আছে? তাহলে আমি এখানে একটু লিখে দিছি, আমরা এই জিনিসটা বাদ দিলাম। এরপরে তোমাদের আরেকটা মিথ কই থেকে ছড়াইছে আমি জানি না। সেটা হচ্ছে ভাইয়া এবার নাকি অনুশীলনী থেকে প্রশ্ন আসবে না। ঠিক আছে? এখন অনুশীলনীটা কি? এটা আমি কিন্তু সবসময় বলি। অনুশীলনী তোমার বইয়ের ভিতরে যে পড়ছো ওই চ্যাপ্টার, ওই চ্যাপ্টারের উপরে কিছু প্রশ্ন আছে। ওই প্রশ্নটা অনুশীলনে তোমাকে কিছু শো দেওয়া যে হ্যাঁ, এই ধরনের প্রশ্ন হইতে পারে। ওই প্রশ্নগুলো তোমরা আরো বেশি আকারে কি করো? বিভিন্ন প্র্যাকটিস বুক থেকে সলভ করো, বিভিন্ন জায়গায় এক্সাম দাও। এটাই তো, অনুশীলনে তো অদ্ভুত কিছু না। হ্যাঁ, বিগত বছরে দেখা গেছে যে স্পেসিফিক সিলেক্টিভ একদম অনুশীলনী থেকে কাট কপি পেস্ট করে দিয়ে দিছে। আমাদের সময় যেটা দেখা গেছিল যে আসলে অনুশীলনী থেকে হুবহু দিয়ে দিছিল। এখন আমি পরীক্ষা দিতে যে ওইটা ফিল করতে পারি নাই, বাট পরবর্তীতে ডেন্টালে যখন পরীক্ষা হয় তখন দেখা গেছে যে এই অনুশীলনী থেকে উদ্দীপক ছাড়াই যে কারেন্ট না কি বের করার একটা ম্যাথ দিয়ে দিছিল। এটা নিয়ে তোমরা অনেক ট্রল করছো, তোমরা ট্রল করতে ভালো পারো। ঠিক আছে? এখন ফাইনাল কথা হচ্ছে ভাইয়া, লাস্ট যে কয়দিন আছে তুমি সুন্দর করে অনুশীলনী পড়ো। ঠিক আছে? অনুশীলনীর ভিতরে যা প্রশ্ন আছে, অধ্যায়ের ভিতরে সেম প্রশ্নটাই আছে। একজন স্টুডেন্ট যদি ভালো করে অধ্যায় পড়ে থাকে, চ্যাপ্টারের ভিতরের কথা পড়ে থাকে, সে কিন্তু 60 থেকে 70% অনুশীলনের প্রশ্ন ইজিলি পারবে। সো এই মিথটাও আসলে কে ছড়ায় যে অনুশীলনী থেকে এবার প্রশ্ন আসবে না? এবার আসলে হইছেটা কি অনুশীলনী থেকে প্রশ্ন আসবে না? সম্ভবত তোমরা 24 ব্যাচ, এই জন্যই প্রশ্ন আসবে না। তাই না? মানে নিজেকেই কোশ্চেন করো, এসব অদ্ভুত প্রশ্ন করবা না। পড়ে যাও, যা পড়ে গেছো রিভিশন করে যাও। ঠিক আছে? আরেকটা প্রশ্ন, ভাই প্রশ্ন কেমন হবে? শোনো, কোশ্চেন যদি অনেক সহজ হয় তাহলে কাট মার্ক অনেক বেশি হবে। কোশ্চেন যদি অনেক তোমার হচ্ছে কঠিন হয় তাহলে কাট মার্ক কমবে। প্রশ্ন কেমন হবে? প্রশ্ন কে করবে? কোন কালারের কলম দিয়ে প্রশ্ন করা হবে? কোন প্রেসে প্রশ্ন করা হবে? প্রশ্ন যে করবে সে কেমন? এসব আমাদের দেখার কোনো ব্যাপার না। আমরা মেইন বই পড়ে যাব, কোশ্চেন যা হবে সবার জন্যই হবে। এখন ভাই তুমি পড়ে যাবা না, তুমি পড়ে না গেলে যে কোষ প্রাচীরের একক কি, মানে মূল উপাদান কি, গাঠনিক পলিস্যাকারাইড কি, সঞ্চয় পলিস্যাকারাইড কি, কাজের একক কি, অভিকর্ষ একক কি, এই যে কোশ্চেন কয়েকটা করলাম না, অনেক স্টুডেন্ট আছে এই কোশ্চেন গুলা পারে না, বাট এগুলো কি বেসিক লেভেলের না? তো তুমি এগুলো পড়ে যাবা না, অথচ তুমি বলবা প্রশ্ন কঠিন হয়েছে, তা তো হবে না। ঠিক আছে? প্রশ্ন কেমন হবে এটা নিয়েও আমার এখন ভাবার সময় নেই। আমরা মেইনলি শেষ সময় অনুশীলনটা ভালো করে পড়ে যাব, এটাই। আচ্ছা, এরপরে আরো কিছু মানে কোশ্চেন আছে, আমি খুব মজা লাগে শুনতে। সেটা হচ্ছে কত সময় নিয়ে বের হবো। এখন ঘটনা হচ্ছে ভাই, তোমার বাড়ি থেকে বা তুমি যেখান থেকে যাবা সেখান থেকে তোমার এক্সাম ভেন্যু কোথায়, তাই না? তুমি কোথায় এক্সাম দিবা সেটা দূরত্বের উপর নির্ভর করবে, তাই না? অবশ্যই তুমি চেষ্টা করবা তোমার যে সেন্টার সকাল 9টার ভিতরে সেইখানে উপস্থিত হওয়া। ঠিক আছে? পরীক্ষা শুরু হবে 10টা থেকে, তুমি সকাল 9টায় উপস্থিত হবা। এটাই হচ্ছে মেইন কথা। তুমি ভিতরে যে বসে থাকো চিল। আমি মোটামুটি 1.5 ঘন্টা আগে ঢুকছিলাম, 1.5 ঘন্টা চুপ করে একা একা বসেছিলাম। ওকে, এরপরে আরো একটা হচ্ছে ভাই পানির বোতল। কেন ভাই এই 1 ঘন্টার পরীক্ষায় এবার পানি খাওয়া লাগবে শীতের দিনে? তুমি পানির বোতল নিয়ে যাও, অনেকে বলে পানির বোতল নিতে দেয়। পানির বোতল নিতে দেয় কিনা এটা নিয়ে আমার সঠিক জানা নেই। নিতেও দিতেও পারে, নাও দিতে পারে। এক এক এক্সাম সেন্টারের ব্যাপার এক এক রকম। আর মোট কথা হচ্ছে আমার যতদূর মনে পড়ে, আমি যখন পরীক্ষা দিছিলাম তখন এক্সাম সেন্টারে প্রতিটা রুমে পানি খাওয়ানোর ব্যবস্থা ছিল। আমার মনে হয় না 1 ঘন্টায় তোমার পানি খাওয়া লাগবে। ঠিক আছে? পানি খাইতে নিয়ে আবার ওই মাখায় টাখায় ওই এবারে গোসল করাই দিও না। এরপর আছে ভাই মানি ব্যাগ। কেন মানি ব্যাগে কি নিয়ে যাবা? গার্লফ্রেন্ডের ছবি নিয়ে যাবা? মানি ব্যাগ দিয়ে কি হবে? ভাই আমি এক্সাম সেন্টারে একা যাবো, ঠিক আছে? একা যাবো, 50 টাকা, 100 টাকা, 1000 টাকা যা ভাড়া লাগে সুন্দর করে হাতে করে নিয়ে যাও। ঠিক আছে? পকেটে করে নিয়ে যাও। তোমার পকেটের মধ্যে কেউ হাত দিয়ে আসলে দেখবে না তুমি কি নিয়ে গেছো। ঠিক আছে? মানি ব্যাগ নিবা না। এখন নিলে সমস্যা হবে কিনা এই কোশ্চেনটা করবা ভাই। কাউন্টার সব কথার কেন দাও? মানে সব কথায় কি পেঁচাইতে হয়?
পড়ানোর সময় ভাইয়া এটা কেন হইলো, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট কেন হইলো, হাইড্রা কেন নিডারিয়ার অন্তর্গত প্রাণী, এসব কেন টেনোর ব্যাপার ছেড়ে আসছো, এখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা, শর্টকাটে ব্যাপার স্যাপার আসো, ঠিক আছে? মানি ব্যাগ এটা তুমি নিবা না, তোমার টাকা নিতে হইলে তুমি ওই যে একটা সাদা কালারের ফাইলে নিবা, ফাইল যদি নিতে না দেয় টাকাটা সুন্দর করে পকেটে রেখে দিবা, শেষ। এরপরে আরেকটা আছে হচ্ছে ঘড়ি, ঘড়ির ব্যাপারটা শোনো, কোনো প্রকার ঘড়ি অ্যালাউ না, সেটা ডিজিটাল হোক, অ্যানালগ হোক, গার্লফ্রেন্ডের দেওয়া ঘড়ি হোক, যার ঘড়ি হোক, কোনো ঘড়ি অ্যালাউ না। তুমি যে এক্সাম সেন্টারে পরীক্ষা দিবা বা তুমি যে রুমে পরীক্ষা দিবা সেইখানে ঘড়ির ব্যবস্থা অবশ্যই থাকবে এবং টিচাররা বলে দিবে কত সময় গেল, ঠিক আছে? আর তুমি জাস্ট একটি অনুমানও করে নিতে পারো, অনুমান করে আসলে পরীক্ষার হলে না সময়টা অনেক বেশি যায়। ছোট্ট একটা কথা বলি, আমি যখন বাসায় পরীক্ষা দিতাম, হোম এক্সাম দেওয়ার জন্য প্র্যাকটিস করতাম, তখন দেখা যাচ্ছে 28 থেকে 32 মিনিটের মধ্যে আমার 100টা এমসিকিউ দাগানো হইতো। আমি যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে গেছি, আমার যতদূর মনে পড়ে আমার ফার্স্ট অ্যাটেম্প ক্লিয়ার করতে সবকিছু মিলে 35 মিনিটের মতো সময় লাগে, ঠিক আছে? তো ওইখানে গেলে তোমার ব্রেইন একটু স্লো হবে। ভাইয়া কি নিয়ে যাব? তুমি তোমার ব্রেইন নিয়ে যাবা, ঠিক আছে? মাথায় করে ব্রেইন নিয়ে যাবা, সাথে তুমিও যাবা, অন্য কাউকে দিয়ে পাঠাইও না, বুঝছো? ঠিক আছে, এরপরে আর কি নিয়ে যাবা? কলম নিয়ে যাবা। ভাইয়া কয়টা কলম নিয়ে যাবো? রচনামূলক প্রশ্ন লিখতে হবে না, 2টা কলম নিয়ে যাবা। কি কলম নিয়ে যাবো? ট্রান্সপারেন্ট কলম নিয়ে যাবা। ভাইয়া এই কলম তো জীবনেও শুনি নাই, ট্রান্সপারেন্ট কলম কি? ম্যাটারের অল টাইম যেন 5 টাকা 6 টাকা দাম, ওই কলম। কোনো প্রকার জেল কলম দিয়ে বৃত্ত ভরাট করা যাবে না, কোনো প্রকার পেন্সিল দিয়ে বৃত্ত ভরাট করা যাবে না। ভাইয়া ক শিওর নাকি খ শিওর? ওয়েট, কলম পড়ে গেছে আমার, ঠিক আছে ভাইয়া, ক শিওর নাকি খ শিওর? এটা তো শিওর হইতে পারতেছি না, একটু ফোঁটা দিয়ে রাখবো। ভাইয়া কোনো প্রকার ওএমআর এ ফোঁটা পড়া যাবে না, ঠিক আছে? এ তে ফোঁটা দিয়ে রাখছো, পরে মনে হলো বি শিওর, বি গোল্লা গাঢ় করে ফোঁটা দিলা, ওইটা হবে না, ঠিক আছে? ওইটা নেগেটিভ যাবে। এটা আমি সামান্য কোচিং সেন্টারে পরীক্ষা দিতে নিয়ে এটা ছোট্ট টাচ লাগছিল। ওএমআর এর যে 100টা মানে ইয়া থাকবে, লাইন থাকবে, ঠিক আছে? ওইখানে জাস্ট ওএমআর এর বৃত্ত ছাড়া কোনো প্রকার দাগ পড়া যাবে না। সাবধান থাকবা হাতের ছাপ যেন না পড়ে, শীতের দিন হাতের ছাপ পড়ার চান্স খুবই কম, ঠিক আছে? খুব বেশি না কিন্তু কম। তাও একটু খেয়াল রাখবা, দরকার হলে তুমি যখন ওএমআর পূরণ করতেছো তুমি একটু কাজ করবা, যেখানে পূরণ করতেছো না ওইখানে একটু অ্যাডমিটটা রেখে তার উপরে হাত রেখে এইভাবে পূরণ করতে পারো। ওএমআর শিট কেমন হয় এটা তোমরা জানো, উমেশ, মেডিকো, রেটিনা সহ বিভিন্ন জায়গায় অফলাইনে তোমরা এই যে বড় কোশ্চেনে যে পরীক্ষা দাও ওটাই ওএমআর এর কোশ্চেন। এক্সাম সেন্টারে যদি স্যারেরা ওএমআর থেকে কোশ্চেন আলাদা করতে বলে আলাদা করবা, যদি আলাদা করতে না বলে তাহলে করবা না। কোচিং সেন্টারে আলাদা করতে বলে না, সেক্ষেত্রে তোমরা যে সিস্টেমে ওই পেঁচায় পুচায় পরীক্ষা দাও, কষ্ট করে পেঁচায় পুচায় দিতে হবে। এখানে একটা ঝামেলা আছে, ঠিক আছে? আমি 2 মিনিট পর বলতেছি কি ঝামেলা। আর একটা ওএমআর চিপতে বলবে, এখন বলবা ওএমআর তো আমি ডিরেক্ট চিপতে পারি না, স্কেল নেওয়া যাবে কিনা? ঠিক আছে, তুমি একটা প্লাস্টিকের স্কেল নিয়ে যাও, যদি নিতে দেয় আলহামদুলিল্লাহ, যদি নিতে না দেয় তাহলে কোনো সমস্যা নাই। তাছাড়া ওইখানে হচ্ছে ওই যে চেক বইয়ের মতো ডট 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 করা থাকে, ধীরে সুস্থেই ছেড়া যায়, একটু এপিট করে ভাঁজ করে নিলেই ছিঁড়তে পারবা। এটা নিয়ে আবার ওএমআর ছিঁড়ে ফেলো না, তাহলে ওএমআর এর সাথে স্বপ্ন জীবন সবকিছু ছিঁড়ে যাবে। ঠিক আছে, রাফ কই করবো শোনো, এখানে 20টা ম্যাথ আসবে না, তোমাকে রাফ করবা। ছোটখাটো 2-1টা মাত্রা একক আসতে পারে, অনেক প্রো প্লপান আবার মাত্রা একক মুখস্থ করে ভুল করে, আমি মাত্রা একক ভাই মুখস্থ করে এখনো পারি না, আমি সূত্র দিয়ে বের করি। সেক্ষেত্রে তুমি ছোট্ট করে কোশ্চেন পেপারের মধ্যে রাফ করবা, ওএমআর এর উপরে এবং ওএমআর এর অপোজিটে কোনো যেন দাগ না পড়ে, ঠিক আছে? ওএমআর এ কোনো দাগ নাই, ওএমআর এ তোমার রোল থাকবে, সিরিয়াল থাকবে, সেট কোড আর যা যা ব্যাপার স্যাপার আনুষঙ্গিক ব্যাপার স্যাপার থাকে সেগুলো থাকবে। বা তাহলে কোশ্চেন পেপারে রাফ করবা, অথবা যে ডেস্কের উপরে রাফ করবা, ব্রেঞ্চের উপরে রাফ করবা, অথবা তুমি হচ্ছে অ্যাডমিট পেপারে রাফ করবা, এটাই সেফ। অ্যাডমিট পেপারের পেছন পার্টে তুমি রাফ করবা। কি কি নিয়ে যাবো এগুলো নিয়ে বিস্তারিত আমরা পোস্টে দিছি, তুমি জানো কি কি নিয়ে যাবা। তুমি যে পরীক্ষা দিচ্ছ সেটার অ্যাডমিট নিবা, এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড নিবা, অ্যাডমিট নিবা, ওগুলা মেইন কপি না থাকলে স্ক্যান কপি, স্ক্যান কপি না থাকলে ফটোকপি, বাট নিবা, শেষ, আর কিচ্ছু না। এখন সবকিছু মিলে এগুলার পরে আমাদের যে কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে কতগুলা দাগাবো। এটা ভাই প্রচুর পেঁচাল, এটা নিয়ে আমি 3-4 ঘন্টা কথা বলতে পারবো, কোনো দরকার নাই। ব্যাপারটা হচ্ছে তোমাকে কোশ্চেনটা নিয়ে বুঝতে হবে প্রশ্নটা কেমন, ঠিক আছে? তোমার কাছে কেমন লাগতেছে। এখন ব্যাপারটা হচ্ছে কোশ্চেন কঠিন হইলে কাট মার্করা কমবে, কোশ্চেন যদি সহজ হয় কাট মার্কটা কি হবে, বাড়বে। এখন দেখো আমাদের সময় কাট মার্ক যেটা মেরিট অনুযায়ী মেবি 74.5 অথবা 75.5 ছিল, আমি দাগাইছিলাম 92টা, তাই না? এখন ব্যাপারটা হচ্ছে তুমি খেয়াল করো অনেকেই 80টা দাগায় থেমে যায়। এখন ব্যাপারটা হচ্ছে ধরো কোশ্চেন খুব বেশি সহজ হইলো, ঠিক আছে? সহজ হইলে কি হবে, কাটমার্ক কিন্তু অনেক বেশির দিকে চলে যাবে, ঠিক আছে? একজন 80টার মতো দাগাইলো, তার তো ইজিলি 10টা ভুল যাবেই, ঠিক আছে? অ্যাডমিশনে তুমি শিওর হয়ে দাগানোর পরও কিছু ভুল যাবে। আর এখানে তো আসলে ম্যাথমেটিক্যাল জিনিস নাই, তাই না, যে সূত্র দিয়ে বের করলাম সঠিক হয়ে গেল। ইনফরমেটিভ জিনিস তো ভুল যাবে, অনেক সময় তুমি যে অ্যান্সারটা নিবা সেই অ্যান্সারটা গ্রহণযোগ্য নাও হতে পারে, এটার জন্য আমার চান্স মিস হবে না। যাই হোক, কতটা দাগাবো এটা নিয়ে কোনো কিছু পেঁচাবো না। আমার সময় আমি 92টা দাগাইছিলাম, 80টা হয়েছিল, 12টা ভুল হয়েছিল, 77 মার্ক ছিল। আমি যদি আর 2টা কম দাগাইতাম বা আমার যদি 2টা বেশি ভুল যাইতো সেক্ষেত্রে কিন্তু আগ পিছ হইতো, চান্স হওয়া বা না হওয়ার মধ্যে কাহিনী ছিল। মোট কথা হচ্ছে কোশ্চেনটা নিবা, কোশ্চেন নিয়ে তুমি
বুঝতে তো পারবা প্রশ্নটা কেমন, 1টা 2টা 3টা দেওয়ার পর বুঝতে পারবা, 10টা 50টা সেই হিসেবে দাগাবা, চেষ্টা করবা। কোশ্চেন লেভেল যদি স্ট্যান্ডার্ড হয়, আমি তো হচ্ছে তোমার 21-এ পরীক্ষা দিছি, 2021 বা ধরো 2020, 21, 22, 23, ঠিক আছে, এই সালের মতো যদি স্ট্যান্ডার্ড হয়, আমরা এভাবে বলে দিতে পারবো যে হ্যাঁ ফার্স্ট অ্যাটেম্পটে তুমি এভারেজ 65 to 75 দাগাতে পারো, ঠিক আছে, শিওর হয়ে যেগুলা। দেন পরের অ্যাটেম্পট অনুযায়ী তুমি 85 সর্বনিম্ন বা 88 অথবা 90 দাগাইতে পারো। কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রশ্ন নিয়ে বুঝতে হবে প্রশ্নটা কেমন। তোমার একটা একটা করে দেওয়ার পর, মানে ফার্স্ট অ্যাটেম্পটে তো তোমার 100টা কোশ্চেন ঘুরে আসা হবে, তুমি কিন্তু বুঝতে পারবা প্রশ্নটা কেমন, ঠিক আছে। শুধু গরুর মতো দাগাইলে হবে না, আবার 70টা দাগায় বসে থাকলেও হবে না, ঠিক আছে। এইটা নিয়ে অনেক প্যাচ আছে, এই জিনিসটা আসলে তোমাকে নিজেই ডিসাইড করে নিতে হবে। তুমি ভবিষ্যতে একজন ডক্টর হবা, তাই না? তোমার হাতের পুর আসলে সৃষ্টিকর্তার উপরে নির্ভর করবে, সৃষ্টিকর্তার পরে তোমার উপর নির্ভর করবে যে একটা পেশেন্ট বাঁচবে কি বাঁচবে না। সেরকম ভাইটাল ডিসিশন তোমাকে ভবিষ্যতে যদি নিতে হয়, এই সামান্য ডিসিশনটা আসলে তোমাকে এই মুহূর্তে নিতে হবে যে তুমি আসলে কয়টা দাগাবা বা কয়টা দাগাবা না। এটা আমি হাজার লজিক দিলেও সেটা খাটবে না, 1000 জন হাজার লজিক দিবে, কোনোটাই আসলে খাটবে না, কোনোটাই মিথ্যাও না, কোনোটা সঠিকও না। এখন আমাদের এত কিছু ছিল হচ্ছে আজাইরা, তাহলে দেখছো তোমাদের আজাইরা প্রশ্ন কত, আর মেইন কথা হচ্ছে এক্সাম হলে কিভাবে সার্ভাইভ করবো, ঠিক আছে। এখন দেখো এক্সাম হল, এখানে তোমার মাথার উপর অনেক প্রেশার থাকবে। প্রথম কথা হচ্ছে কোনো প্রকার প্রেশার নেওয়া যাবে না, তোমাকে ওইখানে যে একদম অনুভূতি শূন্য হয়ে যাইতে হবে, ঠিক আছে। অনুভূতি শূন্য মানে আমি ঠিক আছে হঠাৎ করে দেখলে কি ভুল গেল, আমি যখন ঢাবিতে পরীক্ষা দিতে যাই উৎকেন্দ্রিকতা বের করার একটা ম্যাথ আসছিল, ই=√1 - স্মল ভাগ বড় স্কয়ার দিয়ে মনে রাখি, মেইনলি এটাকে বলা হয়েছে বি ভাগে হোল স্কয়ার। এই উৎকেন্দ্রিকতার অ্যান্সার সম্ভবত ছিল √3/2 বা 2/3 একটা ছিল, আমি অপশন ভুল করে অন্যটা দিছিলাম, বাট তারপরে আমি নার্ভাস হইনি যে হ্যাঁ একটা আমার মিস্টেক হইতেই পারে। এরকম মেডিকেলেও আমার কিন্তু মিস্টেক হয়েছিল, ঠিক আছে, মানে ক পূরণ করতে খ। এখন ঠিক আছে, মনে করো তোমার সবকিছু ঠিকঠাক, তুমি কোশ্চেন পূরণ করতেছো, হঠাৎ করে একটার এ পূরণ করতে বি হয়ে গেছে এবং সেটা সহজ কোশ্চেন, সমস্যা নেই, একটা গেছে তাই কি হয়েছে, আমরা ধরে নিলাম যে হ্যাঁ ছোট একটা ভুলের মাধ্যমে তোমার এক্সাম সেন্টারের বড় একটা বিপদ কেটে গেল। তুমি পরের গুলা মাথা ঠান্ডা রেখে দাগাবা, এটা হচ্ছে 1 নাম্বার, যে হঠাৎ করে যদি ভুল পূরণ করি, এটা 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে সিকোয়েন্স অনেক সময় ভুল যায়, অনেক সময় আমাদের কোশ্চেন পেপার শিখতে দেয় না, ঠিক আছে, শিখতে দিলে আলহামদুলিল্লাহ, শিখতে না দিলে তুমি দেখবা হ্যাঁ আমি 1 নাম্বার কোশ্চেন, তাহলে আমি ওই আমার 1 পূরণ করতেছি কিনা, একটা যদি সিকোয়েন্স মিস হয় তাহলে কিন্তু সব মিস। এরকম করে আমার কিন্তু এইচএসসি তে কয়েকটা মিস হয়েছিল, ঠিক আছে, যদিও আমাদের সময় এইচএসসি এর প্রসেসটা একটু সহজ হয়ে গেছিল, যার কারণে কিন্তু আর কি সার্ভাইভ করে আসতে পারছি। তো অ্যাডমিশনে এটা হইলে কিন্তু প্রচুর ঝামেলা, কারণ অনেক কোশ্চেন তোমার ভুল যাবে। একবার যদি 2 এর জায়গায় তুমি 2 পূরণ করতে 3 থেকে 2 ধরে শুরু করো, তাহলে কিন্তু প্রচুর ঝামেলা। তাহলে 1 নাম্বার আমরা কি পাইলাম, এক্সাম হল স্ট্র্যাটেজি, কোনো প্রকার আমরা চাপ নিব না, আমরা জাস্ট মাথা ঠান্ডা রাখবো। তুমি জানো তুমি কতটুকু পড়ে আসছো, তাই না? এখন তুমি, এটাই সত্য কথা, তোমার বই সম্পর্কে ভালো আইডিয়া থাকলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে, তোমার বই সম্পর্কে বেসিক আইডিয়া না থাকলে এখন চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে না। এটা হচ্ছে সাধারণ কথা। এখন এক্সেপশন অনেক কিছুই হয়, এক্সেপশন নিয়ে আমরা আসলে ওভাবে চিন্তা ভাবনা করবো না, ঠিক আছে। আমরা জাস্ট ন্যাচারাল যেটা, যে বাড়ি দিলে ব্যথা পাওয়া যায়, এটা হচ্ছে ন্যাচারাল কথাবার্তা, ঠিক আছে। ওএমআর সতর্কতা, এটা একটা টপিক। ওএমআর সতর্কতা হচ্ছে আমরা যখন রোল সিরিয়াল পূরণ করব বা আমাদের যা যা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয় অতি সাবধানতার সহিত পূরণ করব। এবং এটা তোমরা কি করবা, অ্যাডমিট তো দিয়ে দিছে, তুমি আজকে থেকেই বাসায় ওএমআর এ প্র্যাকটিস করো, রোলটা মুখস্থ করে নাও। ঠাস করে ভাই কোচিং এর রোলটা লিখে দিয়ে আসিস না, জীবন শেষ হয়ে যাবে। ওই 1000 কোচিং এ পরীক্ষা দিতে 1000 রোল মুখস্থ করে দরকার নেই। তুমি দেখে দেখে সুন্দর করে মেডিকেল অ্যাডমিশন টেস্টের রোল, আবার বলতেছি মেডিকেল অ্যাডমিশন টেস্টের রোলটা পূরণ করে আসবে। বাই চান্স কোনো কারণে যদি মিস্টেক হয়, সাথে সাথে দাঁড়ায় যাবা, আমাদের শ্রদ্ধেয় স্যার ম্যামরা থাকবেন, তারা তোমাদের প্রতি অনেক সহানুভূতিশীল হবেন, এটা আমরা আশা রাখি এবং আসলেই হবেন, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে তুমি সাথে সাথে দাঁড়ায় যাবা, প্রতিটা রুমে মেবি এক্সট্রা কিছু সাপ্লাই থাকে কোশ্চেন পেপার, তুমি বলবা আমার এমন ভুল হয়েছে, সাথে সাথেই বলতে হবে। ওই 20 মিনিট পরে যে বলবা যে 20টা দাগায়নি, তখন কিন্তু হবে না, সাথে সাথেই বলতে হবে। আল্লাহর রহমতে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে আশা করি। যারা আমাদের ভিডিওটা দেখতেছো কারো ভুল হবে না, এবং আসলেই কারো ভুল হওয়া উচিত না। তোমরা যথেষ্ট বড় হইছো, জিএসসি, এসএসসি, এইচএসসি সহ হাবি জাবি বহুত পরীক্ষা দিয়ে আসছো, কলেজ স্কুল এগুলা পরীক্ষা দিয়ে আসছো, ভুল হবে না। এখন এক্সাম হলের ছোট্ট একটা কথা বলি, তোমাকে হচ্ছে ফিলিংলেস হইতে হবে। তুমি দাগাবা, 1 নাম্বার কোশ্চেনটা তোমার কঠিন হইতে পারে, 2 নাম্বার কোশ্চেনটা তোমার কঠিন হইতে পারে, প্রথম 10টা কোশ্চেন তোমার জন্য কঠিন হইতে পারে, প্রথম 20টা কোশ্চেন তোমার জন্য কঠিন হইতে পারে। মোট কথা তোমাকে স্কিপ করার মেন্টালিটি নিয়ে আসতে হবে। তুমি একটা প্রশ্ন পারতেছো না, পরেরটা, পরেরটা পারতেছো না, পরেরটা, পরেরটা, যাইতে থাকবা যাইতে থাকবা যাইতে থাকবা, ঠিক আছে। এটা আমি এক অনেক সিনিয়র ভাই, আমাদের বড় একজন প্ল্যাটফর্মের, নাম এই মুহূর্তে মেনশন করবো না, আমি তার থেকে শুনছিলাম এইভাবে একটা স্ট্র্যাটেজির ব্যাপার আছে। তো আমি ওই স্ট্র্যাটেজিটাই ফলো করছিলাম, বুঝছো। আমি দেখি 1 নাম্বার পারি না, হ্যাঁ ঠিক আছে, আমি আমার মনকে বুঝ দিলাম যে আমি তো সব পড়ে আসছি, তাহলে আমার এখন যেটা করতে হবে যে হ্যাঁ আমি 1 পারতেছি না 2 পারবো, 2 পারতেছি না 3 পারবো, বুঝছো। এরকম করতে করতে দেখবা পারতেছো, ধীরে ধীরে পারতেছো, ওই ভালো লাগবে। না পারলে কোনো লাভ নাই, মানে সরি, না পারলে কোনো হতাশ হওয়ার দরকার নেই। কিছু কিছু জিনিস আছে নিজেকে লোভ দিবা, কেমন লোভ,
দেখলে একটা ছোট্ট মাত্রা একক আসছে, ছোট্ট একটা ম্যাথ আসছে, পর্যায় সারণীর কোনো একটা অবস্থান শক্তি টুক্তির ব্যাপার আসছে, সেই জিনিসগুলো হাতে রাখবা, হাতে রেখে নিজেকে বলবা যে তোর হাতে অনেকগুলো আছে, তুই পারবি। ঠিক আছে, এই জিনিসটা করবা। করে দেন ফার্স্ট অ্যাটেম্প তোমার যখন ছোট ছোট জিনিসগুলো দেওয়া হবে, একদম ইনফরমেটিভ রিয়াল যে অ্যান্সার গুলো আছে একদম শর্টকাট, সেগুলো দিয়ে দেন আবার কি করবা, সেকেন্ড অ্যাটেম্প শুরু করবা। এরপরে বড় বড় কিছু কোশ্চেন থাকে, সত্য নয় মিথ্যা নয়, এগুলো যদি থাকে সেগুলা সেকেন্ড অ্যাটেম্পটে ধীরে সুস্থে হয় বলছে, নয় বলছে, সঠিক বলছে, ব্যাঠিক বলছে, কি বলছে কোশ্চেনটা পড়ে অ্যান্সার করবা। কঠিন জিনিস তুমি 5টা ভুল করো, তোমার কখনোই চান্স মিস হবে না। তুমি সহজ জিনিস একটা কেন অর্ধেক ভুল করো, তোমার চান্স মিস হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এটা তাহলে পরীক্ষার হলে মেইন কাজ হচ্ছে আমাদের মাথাটা ঠান্ডা রাখতে হবে। ঠিক আছে, যা পড়ে আসছো ভাই সেটা যদি ওগলায় আসতে না পারো তাহলে হবে না। ওখানে ওগলায় আসতে হবে, কি প্রশ্ন আসছে প্রশ্নটা বুঝে তোমাদের ওই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই না করলে কোনো লাভ নেই। ঠিক আছে, কতটা দাগাবো এটা কোশ্চেন পেপারের উপর নির্ভর হবে। আরেকটা জিনিস, ওইখানে যে কখনোই তুমি অনুভূতি নিয়ে আসবা না। হঠাৎ করে একটা পারলা না, একটা ভুল গেল, সিকোয়েন্স ব্রেক হইলো, ঠিক আছে, এটা হইলে কখনোই ভুল করবা না। মানে আর জাস্ট মাইন্ডটাকে তুমি ড্রপ হইতে দিবা না। মুড সুইং যদি পরীক্ষার হলে হয় যে ধরো 10টা পূরণ করলা, যে না আমি এইবার চান্স পাবো না, ভাই এই মুড সুইং যদি একবার হয়, ঠিক আছে, তাহলে ওই পরীক্ষার হল থেকে সার্ভাইভ করে আসা অনেক কঠিন হয়ে যায়। এটা আমি যখন হচ্ছে বুয়েট রিটেন দিই, আমার অনেক মুড সুইং হয়। আমি হচ্ছে একটা ম্যাথ পারি, দেন অনেক আশা নিই, মানে হ্যাঁ আমি হচ্ছে এমন একটা প্রতিষ্ঠানে পড়বো, স্বপ্ন দেখা শুরু করি পরীক্ষার হলে। দেন আবার তখন আবার দেখি কি ম্যাথ আমি পারি না, তখন আবার আমার মুড ড্রপ হয়। এরকম আপ ডাউন করতে করতে আমি আর অ্যান্সার করতে পারি না। যেটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট আমি যখন দিই তখন কিন্তু এই জিনিসটা আমার মধ্যে কাজ করে নাই। আমি জাস্ট ওইখানে দিতে গেছি, আমার মাথা সম্পূর্ণ ফাঁকা। আমি কোশ্চেন দেখে আমি এটাও খুঁজতে যাই নাই এটা কি অনুশীলনী থেকে আসছে, এটা কি শর্ট সিলেবাস থেকে আসছে, এটা কি ফুল সিলেবাস থেকে আসছে, এগুলো আমি কখনোই খুঁজতে যাই নাই। আমি কোশ্চেন নিছি, আমি যেইটা পারি ভরাট করছি, আমি যেইটা পারি না ভরাট করি নাই। ঠিক আছে, আর এটাই আন্দাজে দেওয়াটা খুব বেশি বুদ্ধিমানের হবে না। যেগুলো মোটামুটি শিওর সেগুলো তুমি দিতে পারো। কোশ্চেন পেপার দেখবা, কাটমার্ক এই বছর কেমন হবে এই মুহূর্তে আমরা বলতে পারবো না, প্রশ্নটা দেখতে হবে। আরো অনেক সিনিয়র টিচাররা আছে, তারা মানে যারা প্ল্যাটফর্মের এগুলা হচ্ছে সব নিয়ে কাজ করে, কোশ্চেন আসলে তারা দেখে অ্যানালাইসিস করে আরো ভালো বলতে পারবে। আশা করা যায় কাটমার্ক থাক, এই মুহূর্তে আসলে বলা যাবে না, কোশ্চেন তো দেখি নাই, তাই না? মনে রাখবা কঠিন হইলে কমবে, সহজ হইলে বাড়বে। প্রশ্ন যদি দেখো সহজ, অপশন যদি দেখো ছোট ছোট, তাহলে একটু বেশি দাগানোর চেষ্টা করবো, কিন্তু বেশি দাগিয়ে ভুল করবো না। আজকের এত প্যাচাল ক্যাচালের সবকিছু মেইন কথা হচ্ছে মাথাটা ঠান্ডা রেখে এক্সাম হলে শুরু করবা। কত নাম্বারে অ্যান্সার পূরণ করতেছো এটা খেয়াল রাখবা। ওএমআর এ এক্সট্রা কোনো দাগ দেওয়া যাবে না, হাতের কোনো ছাপ পড়া যাবে না। মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে হবে, কোনো প্রকার মুড সুইং হওয়া যাবে না। তুমি যদি পড়ে থাকো তাহলে তুমি নিজেকে একটা হচ্ছে কি করো, নিজেকে মোটিভেট করো যে ইনশাল্লাহ তুমি পারবা। শেষ মুহূর্তে অনুশীলনীগুলো পড়ে যাও, কোনো অপ্রাসঙ্গিক প্রশ্ন করবা না, এটাই। ঠিক আছে, আর এই মুহূর্তে নতুন কিছু পড়বা না। অনেকেই বলবে আমি কখনোই মেডিকেল কোশ্চেন সলভ করি নাই, বিসিএস কোশ্চেন সলভ করি নাই, আমার প্রিপারেশন ভালো না, আমি কি শুধু কোশ্চেন ব্যাংক পড়ে যাব, ওদের চান্স পাওয়ার পসিবিলিটিটা কম। ঠিক আছে, যারা ভালো করে পড়াশোনা করছে তাদের চান্স পাওয়ার পসিবিলিটিটাই বেশি, তাদের সম্ভাবনাটাই বেশি। না পড়ে কখনোই চান্স পাওয়া যায় না। ঠিক আছে, একজনের বেসিক নলেজ থাকলেই সে চান্স পাবে, একজন পরিশ্রমী হইলেই সে চান্স পাবে। তার সাথে শিক্ষক শিক্ষিকা বাবা মা সবার যদি দোয়া থাকে, আল্লাহর রহমত থাকে, তার পরিশ্রমটা যদি সঠিক ওয়েতে হয়, খেয়াল কইরো পরিশ্রমটা সঠিক ওয়েতে যদি হয়ে থাকে এবং তার ভাগ্যে যদি থাকে, তাহলে সে চান্স পাবে। আর কোনো কথা নয়, আর কোনো অপ্রাসঙ্গিক পোস্ট করবা না। আর একটা, কার কোথায় সেন্টার পড়ছে এটা তোমার জেনে কোনো লাভ নেই। তোমার কোথায় সেন্টার পড়ছে তুমি সেটা চেনো কিনা, তোমার সেখানে যাওয়ার ব্যবস্থা আছে কিনা, দূরে হইলে থাকার ব্যবস্থা আছে কিনা, না থাকলে সেটা করছো কিনা, এগুলো ইনশিওর করো। তুমি পড়ছো কিনা, অ্যাডমিট কার্ড প্রিন্ট করছো কিনা, এইসব জিনিস ইনশিওর করো। ঠিক আছে, কার কোথায় সিট পড়লো না পড়লো এটা জানার দরকার নেই। চান্স পাইলে তখন বইলো আচ্ছা হচ্ছে ডিএমসি থেকে চান্স পাইছে, দেখো প্রেম টেম করা যায় কিনা, তোমাদের তো এসব অভ্যাস আছে। ঠিক আছে, সবার জন্য থাকবে শুভকামনা। আর এই তো 24 ব্যাচের জন্য আপাতত আর কিছু নেই, তোমাদের জন্য শুভকামনাটাই থাকবে। ঠিক আছে, ভালো করে পরীক্ষা দিবা, এটাই আশা করি। যারা পরিশ্রম করে আসছো তাদেরকে আমরা সফলতার শীর্ষে দেখতে পাবো। ঠিক আছে, তাদের সাথে আমাদের আবারও দেখা হবে। আর ঠিক আছে, বাদ বাকি কথাবার্তা আমরা ইনশাল্লাহ রেজাল্টের পরে বলবো। সবার জন্য শুভকামনা। আমাদের স্বপ্ন যার প্রতিটা ধাপ হবে পরবর্তী ধাপের অনুপ্রেরণা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।